ভাই রিয়াল মাদ্রিদ যেই জিনিসটা করে ফেলেছে, যেভাবে তারা সাইনিং করেছে, যেভাবে ট্রান্সফার উইন্ডোটা চালিয়েছে, গোটা ইউরোপের প্রত্যেকটা দলের শেখা উচিত যে কিভাবে ট্রান্সফার উইন্ডো কিভাবে চালাতে হয়, কিভাবে নতুন নতুন প্লেয়ার সাইনিং করাতে হয়। কারণ এই সিজনে যেই দলটা তারা তৈরি করেছে, মোস্ট ডেঞ্জারাস দল ভাই এই দলটা আমি দেখতে পাচ্ছি এই সিজনে। এই রিয়াল মাদ্রিদের যে ট্রান্সফার উইন্ডোতে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার পুরোপুরি ক্রেডিট দিতে হবে এই মানুষটাকে, ফ্লোরেন্টিনো পেরেজ। এই যে অনারটা রিয়াল মাদ্রিদে, সে ভাই দেখিয়ে দিয়েছে কিভাবে ট্রান্সফার উইন্ডো কাজ করাতে হয়, কিভাবে একটা দলকে একদম পারফেক্ট দল তৈরি করতে হয়। হ্যাঁ ভাই, এখানে অনেকজন আপনারা বলতেই পারেন যে রিয়াল মাদ্রিদের আগের সিজনের দলটাও তো এরকমই ছিল। যখন কিলিয়ান এমবাপ্পে সাইন করে তখন সবাই বলেছিল এই সিজনে তারা ট্রফি জিতবে বা লা লিগার টাইটেল জিতবে, কিন্তু 2 বছর লাগাতার তারা ট্রফিলেস গেছে রিয়াল মাদ্রিদ। তো ফ্লোরেন্টিনো পেরেজ ভাই সত্যি কথা বলতে একটা ইগোয় নিমিছে। শুধু সে সাইন করেনি, সে ভালো করে অ্যানালাইজ করেছে যে তার দলে কি কি কমতি আছে বা কি কি যেখানে ল্যাগ করেছিল আগের সিজনে সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করেছে। আর এই বছর সেই জিনিসটা ফুলফিল হয়েছে। তারা সবার প্রথম কি করেছে, তারা ম্যানেজার বদলেছে। জোসেফ মরিনোকে তারা আবার ব্যাক করেছে, যে রিয়াল মাদ্রিদের কোচ বরাবর প্রথম থেকে ছিল এক সময়, তো তাকে ব্যাক করেছে, সেই জিনিসটা একটা করেছে। তো এখন সবার মনে প্রশ্ন হচ্ছে যে এই দলটার মধ্যে কি আছে যে এত ভয়ঙ্কর দল হয়ে উঠেছে কি করে। দেখুন, সবার প্রথমে আমি প্রথম সাইনিং এর কথা বলবো। আমরা বরাবরই জানি যে রিয়াল মাদ্রিদের আগের সিজনে যে ডিফেন্সিভ প্রবলেমটা ছিল সেটা আমরা ভালোভাবে দেখেছি। তাদের সেন্টার ব্যাকের অভাব ছিল না, মিলেটাওকে আমরা ইনজুরিতে পড়তে দেখি, তারপর থেকে ডিফেন্স ল্যাগ করতে শুরু করে। আর সেইখানে আমরা দেখেছি অ্যাসেন্সিওকে সেন্টার ব্যাক হিসাবে, তারপর ডিন হাউসেনকেও আমরা সেন্টার ব্যাক হিসাবে দেখেছি। তো এরকম অল্টারনেটিভ করে দেখা গেছে, এবং সেটিকে ফুলফিল করার জন্য রিয়াল মাদ্রিদ প্রথম সাইনিং করে কোনাটেকে। তারা আমরা জানি আগের সিজনে তাদের অতটাও ভালো যায়নি। আপনারা বলতেই পারেন যে আগের সিজনে অতটাও ভালো হয়নি, কিন্তু তার আগের সিজনে আপনি ভেবে দেখবেন কোনাটের কত বড় একটা ভালো পারফরমেন্স, এবং এই বছর বিশ্বকাপে ফ্রান্স দলের হচ্ছে ভালো একটা পারফরমেন্স দিয়েছে। তো একটা বড় সাইনিং আমি দেখতে পেয়েছি। এবং লেফট ব্যাকেও আমরা দেখেছি তাদের প্রবলেম ছিল। লেফট ব্যাকে কখনো দেখছিলাম মেন্ডিকে স্টার্ট করতে, কখনো গার্সিয়াকে আমরা দেখছিলাম স্টার্ট করতে, কিন্তু এইবারে সেটিকে ফুলফিল করে দিয়েছে কুকুরেলাকে, যে সব থেকে বিশ্বকাপের সব থেকে বেস্ট লেফট ব্যাক ছিল এই বছর। তো তাকে আমরা রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখতে হবে অ্যাজ এ লেফট ব্যাক। পুরো ডিফেন্স তারা ফুলফিল করে নিয়েছে। এরপর যদি আমরা মিডফিল্ডে আছি, মিডফিল্ডে আমরা লুকা মডরিকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে একটা ভালো প্লে মেকার আমরা দেখতে পাচ্ছিলাম না। তারা কি করলো, বার্নার্ডো সিলভাকে তারা সাইন করে নিল। কার কথায়? জোসেফ মরিনোর কথায়, তার ফেভারিট একটা প্লেয়ার। তো বার্নার্ডো সিলভাকে তারা সাইন করার পর তাদের এটা ফুলফিল হয়ে গেল। এরপর তারা দেখলো টনি ক্রুজের রিপ্লেসমেন্ট আমরা কাকে দেখবো। টনি ক্রুজের রিপ্লেসমেন্ট সঙ্গে সঙ্গে তারা নিয়ে চলে এলো রড্রির যে কন্ট্যাক্টটা তারা অলরেডি ক্লোজ কন্ট্যাক্ট হয়ে গেছে। অলরেডি রড্রি রিয়াল মাদ্রিদের জার্সিতে আমরা দেখতে পাবো মিডফিল্ডে। তো ভেবে দেখুন এই দলটা যেভাবে তারা ফুলফিল করেছে, তাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে ফুলফিল করেছে। এবং স্ট্রাইকার সেকশনে আমরা যদি আসি, ডিওমান্ডাকেও আমরা দেখতে পারি রিয়াল মাদ্রিদ জার্সিতে। ডিওমান্ডা একটা দারুণ একটা পারফরমেন্স ছিল এর আগের সিজনে, তো তাকে আমরা দেখতে পাবো রিয়াল মাদ্রিদে আসি। যেভাবে এই বছর তারা টিমটাকে নিয়ে আসছে লা লিগাতে, চ্যাম্পিয়ন্স লিগ বলুন, এই সিজনে তারা, আমি মনে হয় তাদের যে 2 বছরের ঘাটতি ছিল, একটা ট্রফিলেস দল ছিল, সেই ট্রফিলেস দলটা আমি ফুলফিল দেখতে পাচ্ছি। আর এই বছর এল ক্লাসিকো, বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ যে এল ক্লাসিকোটা, সেটা সব থেকে দেখার আছে, সব থেকে। কারণ বার্সেলোনা যেই ট্রান্সফার উইন্ডোটা যেভাবে তাদের কাজ করছে, বার্সেলোনার আমাদের দলে শেখা উচিত রিয়াল মাদ্রিদের ট্রান্সফার উইন্ডোটা যেভাবে, শুধু বার্সেলোনায় প্রত্যেকটা ক্লাবেরই শেখা উচিত যে এই বছর ট্রান্সফার উইন্ডোটা কিভাবে রিয়াল মাদ্রিদ কাজ করেছে। এরপর জোসেফ মরিনোর কথায় যদি আসি, আমরা সবাই তাকে চিনি যে সে কি লেভেলের কোচ। বেনফিকাকে লিড করছিল আগের সিজনই, ভালো একটা চ্যাম্পিয়ন্স লিগে একটা ভালো স্টেজে পৌঁছেছিল। এরপর তাকে ব্যাক করেছে রিয়াল মাদ্রিদ, এবং আমরা বরাবরই জানি জোসেফ মরিনো কি লেভেলের কোচ। তো তার একটা নতুন প্ল্যান আছে। সে অ্যাজ এ রিয়াল মাদ্রিদে ঢোকার পরই সে আগেই ফ্লোরেন্টিনো পেরেজকে বলে দিয়েছে আমার এই দল লাগবে, আমার এই প্লেয়ারগুলোকে সাইনিং করাতে হবে, এই দল যদি নামানো হয় তাহলে আমরা একটা ভালো রেজাল্ট করতে যাব। এরপর এইখানে প্রশ্ন হচ্ছে যে যদি দলটা এই বছরও টাইটেল লেস যায়, তাহলে আমার মনে হয় যে এটা সাইনিং এর কোনো প্রবলেম নেই, এটা স্টাফের কোনো প্রবলেম নেই, প্লেয়ারদের প্রবলেম নেই। মেন প্রবলেম হচ্ছে, এখানে বলতে শুনতে খারাপ লাগবে, আমি বলতেই পারি, তো মেন প্রবলেম হচ্ছে এখানে কিলিয়ান এমবাপ্পে। এই মালটা সোনি ক্লাব ফুটবলে, আমি বলছি আপনারা দেখবেন যখনই পিএসজিতে ছিল, তো পিএসজি এতটাই বাজে পারফরমেন্স ছিল, হট করে পিএসজি তাকে রিলিজ করলো, অন্য ক্লাবে গেল, রিয়াল মাদ্রিদে ঢুকলো, আমরা ভাবলাম আরে বাপ রে কিলিয়ান এমবাপ্পে ঢুকে গেছে।
রিয়াল মাদ্রিদ তো বিরাট স্ট্রং। রিয়াল মাদ্রিদ 2 বছর ট্রফিলেস কিলিয়ান এমবাপ্পে ঢোকার পর। তো আমি এটা আপনি ভেবেচিন্তে দেখবেন, অনেকজন অমত থাকতে পারেন, ভাই কি বলছিস। তো আমার মনে হয় যে এই বছর যেই সিজনে যেই দলটা আছে, এই দলটা একদম পারফেক্ট, একদম ব্যালেন্স দল, যে কোনো দলকে ডমিনেন্স দেখিয়ে যে কোনো দলকে হারাতে পারার একটা ক্ষমতা রাখে এই দল। এবং ম্যানেজারও, যে ম্যানেজারটা সব থেকে টপ ম্যানেজার। তো দেখা যাক নেক্সট সিজনে রিয়াল মাদ্রিদ কি করতে পারে, মানে এই সিজনটাই দেখার আছে। এল ক্লাসিকো দেখার আছে, দারুণ জমবে এই বছর, মানে এই সিজনের এল ক্লাসিকোগুলো। তো আপনাদের মতে কি মনে হয়, রিয়াল মাদ্রিদ দলটি কেমন বা কেমনভাবে লিড করবে বা কি হবে নেক্সট মৌসুমে? তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে দলটা কেমন লেগেছে আপনাদেরকে। তো ভিডিওটা যদি আপনারা এতটা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম নতুন ফুটবল আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলেই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।